নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা জানেন বাংলার খবর মানেই আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপের খবর, দার্জিলিং থেকে দীঘার খবর, পুরুলিয়া থেকে মেট্রোপোলের খবর। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে আমি সন্তু শুরু করছি বাংলার খবর কি। দাদা, আজ বাংলার খবর কি জানেন? আজ বাংলার খবর কিতে নজর রাখবো ঘাটালের দিকে, কারণ লোকসভা নির্বাচনের আগে ঘাটালে এখন ঠোকাঠুকি দাদা। একদিকে দেব, একদিকে হিরণ। একদিকে বলছে শিক্ষা নেই, একদিকে বলছে চোর। একদিকে বলছে যে লোকসভায় হাজিরা কত, আর একদিকে বলছে রিপোর্ট কার্ড দেখাও। তাদেরকে গোটা ঘাটালবাসী বলছে তা হচ্ছেটা কি দেখুন। লোকসভার প্রচারে সরগরম ঘাটাল। দেব হিরণ দৈরথ ঘিরে হাই ভোল্টেজ কেন্দ্র। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই ঘাটালে প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী হিরণ ও তৃণমূল প্রার্থী দেব। প্রচার থেকেই একে অপরকে বিঁধছেন দুই অভিনেতা প্রার্থী। আর ঘাটালে ভোট মানেই প্রধান ইস্যু ঘাটাল মাস্টার প্ল্যান। বিজেপি প্রার্থী হিরণের দাবি 2018-তে ঘাটাল মাস্টার প্ল্যানে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় প্রকল্পের কাটমানির সুবিধা নেই বলেই প্রকল্পের কাজ শুরু হয়। রিপাবলিক বাংলায় বিস্ফোরক অভিযোগ করেন হিরণ, পাল্টা জবাব দিয়েছেন দেব। 2018 জুন মাসে, আমি হাইলাইট করি, 2018 জুন মাসেতে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রীয় সরকার টেকনিক্যালি ক্লিয়ার করে দিয়েছিল, মানে টেকনিক্যাল পারমিশন অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এখানে দেখছেন 30 জুন 2022-এতে এটার ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্সও কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছিল। আমি মিথ্যাশ্রী ব্যানার্জি কাম মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী কাম আমাদের 30% কাটমানি নেওয়া সাংসদকে প্রশ্ন করব যে 2022-এ যখন ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স হয়ে গেল, তারপরে আপনারা জমি অধিগ্রহণ করেছেন, তারপরে আপনারা কেন্দ্রকে একবার বলেছেন যে আমরা এই কাজটা করতে চাই, আমরা জমি অধিগ্রহণ করতে চাই। শিক্ষার অভাব, আমার মনে হয় হিরণে একটু পড়াশোনা করে কথা বলা উচিত। ও বলেছে কি 800 কোটি টাকা নাকি কেন্দ্র সরকার স্যাংশন করে দিয়েছে, আমি কাটমানি খাওয়া বলে সেটা মানে এটা একটা মূর্খ না হলে বলা যায় না, কারণ এটা পড়াশোনা না করলে এটা বলা যায় না। কারণ ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো কেন্দ্র সরকার কোনো প্রকল্পই পাস করে, সেই দ্বন্দ্বটা রাজ্য বা কেন্দ্র সরকারের মধ্যে মনে হয় ঘাটালের প্রত্যেকটা বাচ্চা জানে পুরো ব্যাপারটা। সেইটা নিয়ে ভোটের ময়দানে রাজনীতি করার জন্য কোনো টপিক নেই, সাবজেক্ট নেই যেটা নিয়ে আমাকে আক্রমণ করবে। যে কোনো একটা টপিক বানিয়ে দিলেই আমার মনে হয় ঘাটালের মানুষ অনেক শিক্ষিত, অনেক বুদ্ধিজীবী, অনেক বোঝে, এবং ওনার এই মুখে কথাটাও ওনারা বলছেন। এবং আমি তো ঘাটাল মাস্টার প্ল্যান প্রতিশ্রুতি দিয়ে ভোট দিতে আসিনি, ঘাটাল মাস্টার প্ল্যানটা স্যাংশন করেছি দিদিকে দিয়ে, তারপরেই ভোটে নিয়েছি। কাটমানি ইস্যুতে দেবকে এক হাত নেন হিরণ, জানিয়ে জবাব দিয়েছেন দেব। ওনার পলিটিক্যাল গুরু শঙ্কর দরুই, যিনি বলেছেন যে আমার পলিটিক্যাল শিষ্য 30% কাটমানি ছাড়া কোনো কাজ করেন না, তো উনি বুঝলেন যে কেন্দ্র থেকে টাকা এলে আমি তো 30% কাটমানি পাবো না। হয়তো মুখ্যমন্ত্রী যদি গরিব মানুষের ট্যাক্সের টাকা থেকে 1200 কোটি দেন, তার 30% কত হয়? 360 কোটি টাকা। তো 360 কোটি টাকা তো সিনেমা করে কামানো যাবে না। সেটা সঙ্গে সঙ্গে পরের দিনকে মানে দিল্লির নাটক ফাটক সমস্ত ভুলে গিয়ে 360 কোটি টাকার জন্য সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিলেন যে আমি আমার ভোটে দাঁড়াবো। আরামবাগে চলে গেলেন, আরামবাগে গিয়ে মিথ্যাশ্রী ব্যানার্জিকে বললেন উনি আমাদের শ্রেষ্ঠ মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী বলে আমি ভোটে দাঁড়াবো বলে দিলেন। আমার কাছে এত অস্ত্র আছে হিরণকে কাউন্টার করার জন্য, ও ঘর থেকে বেরোতে পারবে না। আমি দুটোই প্রশ্ন করলাম, যে টিএমসি ছিল, তারপরে বিজেপি গেল, তারপরে অফিসে কী করছিল সে। আমি 10 বছর দলের হয়ে কাজ করেছি, আমার সঙ্গে ইডি হয়েছে, সিবিআই হয়েছে, তারপরে আমি দলে হাত ছাড়ি। আজকে ওর কর্মীরা ওর উপরে কতটা বিশ্বাস করে জানি না, কিন্তু ওর কর্মীরা আমার উপরে বিশ্বাস করে টিএমসি ছাড়বে। দেবকে ইডি সিবিআই তলব নিয়েও শুরু দুটো ম্যামে। এই যে 2 সপ্তাহ আগে না 3 সপ্তাহ আগে ডাকলো ইডি, তো 8.5 ঘন্টা ধরে ওনাকে কি করলো, কি প্রশ্ন করলো? ওনাকে কি দার্জিলিংয়ের চা খাওয়াতে নিয়ে গেছিল ইডি দিল্লিতে, না ওনার ইডি অফিসের ফ্যানের হাওয়া খাওয়াচ্ছিলেন? 8.5 ঘন্টা ধরে কি প্রশ্ন করলেন? আপনার কাছে যদি কিছুই না থাকে, আপনি যদি কিছুই না করেন, তো আপনাকে এবারে 3 বারের বার ডাকলো। সিবিআই বলছেন না কেন যে ইডি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনি কোনোদিনও কিচ্ছু করেননি, আপনি কিচ্ছু জানেন না, আপনি রাজনীতি বোঝেন না, আপনি ইডি কি জিনিস জানেন না। আপনি বলুন যে ইডি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সিবিআই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনি বলুন। তো আমি চুরি করি, তারপরে যখনই ডাকছে তখনই যাচ্ছে।
আমার মাথা উঁচু করে যাচ্ছি, কাউকে নিয়ে কোনো কথা বলছি না। ঠিক আছে, একটা সময়, একটা ফেস, আমি লড়ে নেবো। সৎভাবে কাজে তাদেরকে কেন ঘাটা উচিত, কেন ঘাটা হয়? যারা জালি লোক, যারা ধান্দাবাজ লোক, তারা ঠিক বেঁচে যায় এই দল ওই দল ওই দল এই দল করে। তাদের কোনো জাত নেই, তাদের কোনো নেই, তাদের কাছে কোনো ফ্যাক্টর নেই কে কর্মী কে সৎ। রাজনীতির আমি কাউকে জোর করে ঠকাইনি। আমি যতটা পেরেছি মানুষের পাশে দেখেছি, নিজের টাকা খরচা করে মানুষের খরচা করেছি, মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি। সব মিলিয়ে ঘাটালের জমজমাট লোকসভা ভোট। এখন দেখার 10 বছরের সাংসদ দেবের উপরেই আস্থা রাখেন মানুষ, নাকি বিজেপির হিরণে আস্থা রাখেন। রিপাবলিক বাংলা। বিজেপিতে আবার ফিরলেন অর্জুন সিং। 2 বছর পর ঘর বাপসি অর্জুনের। লোকসভা ভোটে টিকিট না পেয়ে তৃণমূল ছাড়ার কথা জানিয়েছিলেন অর্জুন। আজ বিজেপিতে যোগ দিলেন অর্জুন। অর্জুনের সঙ্গেই বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। দেখুন। এবার কি অর্জুন পার্থ দ্বৈরথ দেখবে ব্যারাকপুর? বিজেপিতে অর্জুনের ঘর ওয়াপসির পর সেই সম্ভাবনাই ক্রমশ প্রকট হচ্ছে। দিল্লিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বিজেপির উত্তরীয় পরিয়ে তাদের স্বাগত জানান বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের কর্মীদের তৃণমূলের সন্ত্রাসের হাত থেকে বাঁচাতেই দল বদল করেছিলেন। বিজেপিতে ফিরে বললেন অর্জুন সিং। भारतीय जनता पार्टी के परिवार में शामिल हुए हैं। 19 में जब सांसद हुआ था, उसके बाद 21 साल में 2021 में जिस तरह से पोस्ट पोल वायलेंस 50 से ऊपर लोगों की हत्या हुई, उस पोस्ट पोल वायलेंस में हमारे क्षेत्र में सबसे अधिक लोगों को झेलना पड़ा। और उसी अत्याचार के तहत इन कार्यकर्ताओं को बचाने के लिए कुछ दिन तक मुझे थोड़े से समय के लिए पार्टी से थोड़ी दूरी बनानी पड़ी। বিজেপিতে যোগ দিয়ে সন্দেশখালী ইস্যুতে রাজ্যকে তোপ দাগলেন দিব্যেন্দু অধিকারী। संदेशखाली में जो हुआ है, विशेष खास करके महिला का प्रति जिसका निंदा करने का भाषा नहीं है। सारा ये संदेशखाली अभी बंगाल का मुद्दा नहीं है, ये संदेशखाली का मुद्दा सारा देश का मुद्दा है। লোকসভা ভোটের মুখে হেভিওয়েট দল বদল জানিয়ে তুঙ্গে শাসক বিরোধী তরজা। পড়া তো শুরু হয়েছে উপর থেকে, নিচ অব্দি পড়া শুরু হয়ে যাবে। গ্রাম রেডি তো, সব বুথ রেডি তো। দেখুন, অর্জুন সিংকে নিয়ে কি বলার, সে তো বিজেপিরই সাংসদ, বিজেপির নেতা, বিজেপির ঘরে ফেরত গেছে, এতে নতুন করে বলার কিছু নেই। আর দিব্যেন্দু অধিকারীর কথা যদি বলেন, সে তো তৃণমূলের সাথে বিয়ে করে সে বিজেপির সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছিল বেআইনি ভাবে, ইলিগালি বহুদিন ধরে। এখন অফিসিয়ালি যার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছিল তাকে বিয়ে করলো, এটা নতুন কিছু নয়, অবাক হওয়ার কিছু নেই। তারা বিজেপির কাছে অনেকদিন আগেই আত্মসমর্পণ করেছে। 2 বছর বাদে ফের বিজেপিতে ফিরলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। সাংসদ বিজেপিতে ফিরতেই তার বাড়ি জগদ্দলের মজদুর ভবন এলাকা গেরুয়া পতাকায় মুড়ে ফেলা হয়েছে। বাবার প্রত্যাবর্তনে খুশি ভাটপাড়ার বিধায়ক অর্জুন পুত্র পবন সিং। রিপাবলিক বাংলা। বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো, রাতের অন্ধকারে কর্মীদের বাড়িতে পুলিশের হামলার অভিযোগ তুলে খেজুরিতে পদযাত্রা শুভেন্দু অধিকারীর। পদযাত্রার শেষে জনসভা করেন বিরোধী দলনেতা। সেখান থেকেই রাজ্য সরকারের বদলের ডাক দেন তিনি। বলেন, তৃণমূলের পতন ঘনিয়ে এসেছে, উপর থেকে পড়া শুরু হয়ে গিয়েছে, এখন শুধু পতনের অপেক্ষা। দেখুন। বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো এবং রাতের অন্ধকারে কর্মীদের বাড়িতে পুলিশের হামলার অভিযোগ, তারই প্রতিবাদে শনিবার পূর্ব মেদিনীপুরের খেজুরির জনতা থেকে বিদ্যাপীঠ পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করে বিজেপি। তাতে পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো অভিযোগে আজকে কিন্তু র্যালি করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এই মঞ্চ থেকে কার্যত তিনি হুঁশিয়ারি দিয়েছেন, বিরোধীদের একের পর এক যেভাবে কোণঠাসা করা হচ্ছে তা কিন্তু কার্যত রুখে দাঁড়ালেন। পদযাত্রা শেষে জনসভার আয়োজন করা হয়েছিল বিজেপির তরফে। সেখানে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মীদের গ্রেফতার নিয়ে রাজ্য পুলিশকে আক্রমণ করেন তিনি। করতে পারবেন না। আমি ধন্যবাদ জানাবো পূর্ব মেদিনীপুরের এসপিকে, দ্রুত থানার ওসিকে, এসডিপিওকে। আপনারা যদি এই খোঁচাটা না মারতেন আজকে 20,000 লোক আমার সঙ্গে হাঁটতো না। আপনারা জোর বেঁধে দিয়েছেন আমাদের সবাইকে। তৃণমূলের গুন্ডারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিজেপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেন খেজুরির বিজেপি বিধায়ক। তৃণমূলের অনেক গুন্ডা আছে যারা বম বন্দুকের রাজনীতি দিনের পর দিন করছে, তাদের কোনো কিছু করছে না। বারবার ধরে আমরা বলা সত্ত্বেও, জিডি করা সত্ত্বেও, অথচ কোনো রকম জিডি নেই বা আমাদের অপরাধ নেই, আমাদের কার্যকর্তাদের বেছে বেছে তারা অ্যারেস্ট করছে। জনসভা থেকে রাজ্যে তৃণমূলের অবস্থা যে শোচনীয় তা নিয়ে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। বেশি দিন আর রাজনৈতিক আয়ু নেই তৃণমূলে। বাজার খুব খারাপ, বাজার খুব খারাপ, মাথা ঘুরিয়ে যাচ্ছে আর ধপ ধপ করে পড়ে যাচ্ছে। তো শুরু হয়েছে উপর থেকে, নিচ অব্দি পড়া শুরু হয়ে যাবে। রাজ্য পুলিশের বিরুদ্ধে বারবার বিরোধীদের বাধা দেওয়া, অকারণে গ্রেফতারের মতো একাধিক অভিযোগ উঠছে। নির্বাচন যত এগিয়ে আসছে এখন সেই অভিযোগ ততই জোরদার হচ্ছে। পূর্ব মেদিনীপুর খেজুরি থেকে বিষ্ণুত পণ্ডা, রিপাবলিক বাংলা। দেবাংশু নিয়ে হলোটা কি? দোরগোড়ায় লোকসভা নির্বাচন, অথচ শাসক কোন্দলে যেন হ্রাস টানায় যাচ্ছে না। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই ক্ষোভ দেখা গিয়েছে দলের একাংশের মধ্যে। আর আজ তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের প্রচারে আবারও স্পষ্ট হলো অন্তরের দ্বন্দ্ব। দেখুন। এবার ভোটের মুখেই প্রকাশ্যে শাসক কোন্দল। বেরিয়েছিলেন প্রচারে, কিন্তু সেখানেই দলীয় কর্মীদের একাংশের রোষের মুখে পড়তে হয় দেবাংশু ভট্টাচার্যকে। তৃণমূলের প্রচারে বাধা তৃণমূলেরই। তমলুকের ময়নায় দেবাংশুর গাড়ি ঘেরাও করে কর্মীদের একাংশের প্রশ্ন, বাড়ি ফিরতে পারবো তো? বৃহস্পতিবার রাতেই উত্তপ্ত হয়ে ওঠে তমলুকের ময়না। তৃণমূলের পতাকা টাঙানো নিয়ে বিজেপি তৃণমূল বচসার অভিযোগ। তৃণমূল কার্যালয়ে ভাঙচুর করে বিজেপি, ভাঙা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও। উত্তপ্ত হয়ে ওঠে ময়না। তৃণমূলও সন্ত্রাস করতে পারে বলে প্রচ্ছন্ন হুমকি তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের। আজকে যদি আমাদের ক্ষমতা নেই, আমরা গোটা পূর্ব মেদিনীপুর থেকে আমরা এই এলাকাতে যদি মনে করি আমরা 1 লক্ষ ছেলেমেয়েকে নিয়ে আসতে পারি না, আমরা নিয়ে আসতে চন্দনবাবু উত্তমবাবুদের ঘর ঘেরাও করতে পারি না, আমরা কিন্তু সবটা পারি। দেবাংশুর সামনে ক্ষোভ প্রকাশ করে ময়নার বাগচা এলাকার তৃণমূলের কর্মী সমর্থকেরা। তাদের দাবি, দীর্ঘদিন বাগচা এলাকা উত্তপ্ত, ঘর ছাড়া অনেকেই। সেই নিয়ে তৃণমূল নেতৃত্বের সামনেই বিক্ষোভ দেখান দলীয় কর্মী সমর্থকদের একাংশ। দেবাংশুর এই বক্তব্য প্রমাণ করছে যে ময়নাতে তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই। এই ধরনের গিমিক তৈরি করে মানুষের মধ্যে ভয়ের সঞ্চার তৈরি করার চেষ্টা করছে। আগামীকালই দিন ঘোষণা হতে চলেছে লোকসভা নির্বাচনের, তার আগেও বেলাগাম কোন্দল। এবার তৃণমূলের নির্বাচনী প্রচারে গোষ্ঠীদ্বন্দ্বের সাক্ষী তমলুকের ময়না এলাকা। আগে থেকেই প্রার্থী ঘোষণা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলের একাংশ। দেবাংশুর প্রচারে তা যেন আরও স্পষ্ট হয়ে গেল। তমলুক থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, একদিকে শাসক দলের মধ্যে দ্বন্দ্ব দেখলেন, আর এবার দেখুন নির্বাচনের আগে শাসক নেতাদের মুখে ধমকানি আর চমকানির রাজনীতি। কাজল শেখের পর এবার বাঁকুড়ার তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী দলীয় কর্মীদের নির্দেশ দিচ্ছেন ঠিক পঞ্চায়েত ভোটের মতো করে করাতে হবে ভোটটা, বুঝেছ? যা নিয়ে বাঁকুড়ায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দেখুন। পঞ্চায়েত নির্বাচন আমরা যেভাবে করেছি সেইভাবেই আমাদের নির্বাচনে লড়তে হবে। মিলিটারি নামবে,
বুকের আওয়াজ শোনা যাবে, তারা ভয় ধিক্কার দেওয়ার চেষ্টা করবে, ভয় সঞ্চার করার চেষ্টা করবে। কোনো কথায় কান দেবেন না। মাত্র 15 দিন পর আমরা আবার সেই বাংলায় থাকবো। মিলিটারি পুলিশ চলে যাবে, ওরা কিছু করতে পারবে না। মনে সাহস রাখুন, দল সঙ্গে আছে। শুনলেন তো কি বললেন বাঁকুড়া তৃণমূল প্রার্থী? পঞ্চায়েত ভোটের মতো করে নাকি লোকসভা ভোট করতে হবে। পঞ্চায়েত নির্বাচন আমরা যেভাবে করেছি সেইভাবেই আমাদের নির্বাচনে করতে হবে। আগে হ্যাঁ, ঠিকই শুনছেন, পঞ্চায়েত ভোটের মতো করে। কি অভিযোগ উঠেছিল পঞ্চায়েত ভোটে নিশ্চয়ই মনে আছে। শাসক দলের বিরুদ্ধে ছাপ্পা বিরোধীদের মারধর সহ একাধিক অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। ঠিক সেই পদ্ধতিতেই কি লোকসভা ভোট করানোর বার্তা দিচ্ছেন তালডাংরার বিধায়ক তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী? পঞ্চায়েত নির্বাচন আমরা যেভাবে করেছি সেইভাবেই আমাদের নির্বাচনে লড়তে হবে। মিলিটারি নামবে, বুকের আওয়াজ শোনা যাবে, তারা ভয় ধিক্কার দেওয়ার চেষ্টা করবে, ভয় সঞ্চার করার চেষ্টা করবে। কোনো কথায় কান দেবেন না। মাত্র 15 দিন পর আমরা আবার সেই বাংলায় থাকবো। মিলিটারি পুলিশ চলে যাবে, ওরা কিছু করতে পারবে না। মনে সাহস রাখুন, দল সঙ্গে আছে। এটা তো ওনার পুরনো ক্যাসেট, ওকে মনে রাখতে হবে। সন্দেশখালিতে মহিলারা প্রতিবাদ করে শাহজাহানকে ঢুকিয়ে দিয়েছে, কাজে উনি তো কোন ছাড়। মনে আছে দিন কয়েক আগে অনুব্রতহীন বীরভূমে কিভাবে ভোট করতে হবে সেই নিদান দিয়েছিলেন কাজল শেখ। আমি এই কঙ্কালী পঞ্চায়েতের টিম মামনের কাছ থেকে অন্য কিছু বুঝবো না। যারা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যোগে নাম লিখিয়েছেন, সামিল হয়েছেন, তাদের উদ্দেশ্যে একথা আরেকবার বলছি, কমসে কম 10,000 ভোটের লিড আমাদেরকে দিতে হবে, বিরোধীকে পরাস্ত করতে হবে। কিন্তু দিনের শেষে আরেকবার বলে যাই, 10,000 লিড কিন্তু আমি বুঝে নেব। ভোটের আগের দিন আমি বলবো কিভাবে ভোট হবে, সেটা আপনাদেরকে নিয়ে আরেকবার আলাপ আলোচনা সেরে নেব। পঞ্চায়েত ভোটে বেশিরভাগ আসনেই বিরোধী শূন্য ছিল। তাহলে এবারও কি ধমকে চমকে বিরোধীদের মনে ভয় ধরানোর প্রক্রিয়া শুরু করেছে শাসক? বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা।